বিসমিল্লাহির রহমানির রহিম। ষষ্ঠ হতে নবম শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আসলে আমি তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে উপস্থাপিত হয়েছি তা হচ্ছে যে তোমাদেরকে যে অ্যাসাইনমেন্ট করতে দেওয়া হয়েছে সেই অ্যাসাইনমেন্টের কভার পেজটা কিভাবে তৈরি করা যায়। আসলে এটা নিয়ে আমার কোনো ভিডিও দেওয়ার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু গতকাল আমার কাছে মিনিমাম 50টা কমপক্ষে 50টা ফোন এসেছে বিভিন্ন ছাত্রছাত্রীদের কাছ থেকে যে তারা আসলে কভার পেজটা নিয়ে বিভিন্ন প্রকারের কনফিউশন আছে যে কভার পেজটা আসলে কিভাবে সঠিক নিয়মে লেখা যায়। আবার তোমরা ইতিমধ্যে দেখেছো যে বাজারে কিছু কভার পেজ ফটোগুলো দেওয়া হচ্ছে, আসলে সেখানেও কিছু ভুল ত্রুটি রয়ে গেছে। আর এই কভার পেজটা তো আসলে এটা একটা ক্রিয়েটিভিটি, আসলে তোমাদের যে কাজটা দেওয়া হয়েছে এটা সৃজনশীল কাজ, আর এই কভার পেজটা তৈরি করা হচ্ছে একটা সৃজনশীলতা। তো এটা আমরা কেন আরেকজনের আমি কপি কেন ইউজ করব? আমি এই কভার পেজটা আমি নিজেই তৈরি করব। তো আজকে আমি তোমাদেরকে একটা নমুনা কভার পেজ দেখাবো যে কিভাবে শুদ্ধভাবে সঠিকভাবে একটা কভার পেজ তৈরি করা যায়। তোমরা ইচ্ছে করলে আমার এই কভার পেজটা দেখে তোমরা তোমাদের মতো করে একটা নকশা করে একটা ডিজাইন করে তোমরা একটা কভার পেজ তৈরি করবে। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে একটু দেখাবো যে কিভাবে সঠিকভাবে একটা কভার পেজ তৈরি করা যায়। চলো দেখা যাক, আমি এখন তোমাদেরকে দেখাবো কিভাবে সঠিক নিয়মে শুদ্ধভাবে একটা কভার পেজ তৈরি করা যায়। তোমরা এখানে একটা বোর্ড দেখতে পাচ্ছ। তুমি মনে করো যে এটা তোমার অ্যাসাইনমেন্টের খাতা, এটা তোমার অ্যাসাইনমেন্টের খাতা, অর্থাৎ এটা হচ্ছে তোমার কভার পেজ। তাহলে এই কভার পেজটা তুমি কিভাবে লিখবে? আমি প্রথম যেটা করব সেটা হচ্ছে এই কভার পেজের চতুর সাইডে আমি প্রথমে মার্জিন টানব, অর্থাৎ স্কেল করব। তো তুমি স্কেল দিয়ে এইভাবে তুমি কি করো, চতুর সাইডে এইভাবে মার্জিন করে নাও। প্রথমে এইভাবে কি করে নেবে, মার্জিন করে নেবে। এটা ইচ্ছে করলে তুমি এরকম স্কয়ার করে করতে পারো, কেউ ইচ্ছে করলে এটা এইভাবে রাউন্ড করে করতে পারো, কেউ ইচ্ছে করলে 2 দাগ দিয়ে করতে পারো, কেউ ইচ্ছে করলে 3 দাগ দিয়ে করতে পারো, কেউ ইচ্ছে করলে সিঙ্গেল দাগ দিয়ে করতে পারো, কেউ ইচ্ছে করলে বিভিন্ন কালারের কলম দিয়ে করতে পারো, কিন্তু কখনোই লাল কালি ইউজ করা যাবে না। ইচ্ছে করলে তুমি বাজার থেকে সাইন পেন কিনতে পাওয়া যায়, ইচ্ছে করলে তুমি সাইন পেন দিয়েও এই কাজটা করতে পারো। তো এটা তুমি বাজার থেকে যদি তুমি কিনো তাহলে তো এটা তুমি করতে পারবে না। তুমি এক একটা অ্যাসাইনমেন্টে তুমি কভার পেজটা এক এক ভাবে করবে, এটি একটা ক্রিয়েটিভিটি আর এটাই হচ্ছে সৃজনশীলতা। আচ্ছা, যাই হোক, এটা তুমি আগে চারপাশে কি করে নিলে, স্কেল করে নিলে। এরপর তুমি সমান করে ঠিক মাঝখানে তুমি লেখো অ্যাসাইনমেন্ট। দেখো আমি প্রথমে একটা বাংলায় দেখাচ্ছি, তারপর আমি তোমাদেরকে আবার ইংরেজিতে দেখাবো। দেখো এখানে লিখলা তুমি অ্যাসাইনমেন্ট লিখে তুমি এটা ইনভার্টেড কমার মধ্যে আবদ্ধ করে দাও, অ্যাসাইনমেন্ট। এবার তুমি যে বিদ্যালয়ের স্টুডেন্ট, অর্থাৎ তুমি যে স্কুলে পড়াশোনা করো বা যে বিদ্যালয়ে পড়াশোনা করো, এবার তুমি সেই বিদ্যালয়ের নাম লিখবে। এখন সাপোজ আমি তোমাদেরকে একটা বিদ্যালয়ের নাম মডেল হিসেবে লিখলাম গুনারীতলা উচ্চ বিদ্যালয়। আমি লিখলাম গুনারীতলা উচ্চ বিদ্যালয়। এই যে দেখো আমি একটা বিদ্যালয়ের নাম লিখেছি গুনারীতলা উচ্চ বিদ্যালয়। আমি একটু অনেকটা কার্ভ করে লিখেছি, অর্থাৎ একটু বাঁকিয়ে লিখেছি, বাকি লেখাকে বলা হয় কার্ভ। তো আমি একটু কার্ভ করে লিখেছি। তুমি ইচ্ছে করলে এটা স্ট্রেট লিখতে পারো, কেউ ইচ্ছে করলে এটা তুমি একটা কালারিং কলম দিয়ে তুমি লিখতে পারো, কেউ ইচ্ছে করলে তুমি একটা মার্কার পেন দিয়ে লিখতে পারো, সাইন পেন দিয়ে লিখতে পারো, কেউ ইচ্ছে করলে নরমাল কলম দিয়ে লিখতে পারো। এটা তোমার একটা অভিরুচি। তো মূল বিষয়টা যেটা হচ্ছে এখানে তোমার বিদ্যালয়ের নাম লিখতে হবে। এখন দেখো এক একজন এক এক ভাবে তার মনের মাধুরী বিশেষে লিখবে। আচ্ছা, তারপর আমি আমার বিদ্যালয়টা কোথায়, আমি আমার গুনারীতলা উচ্চ বিদ্যালয় হচ্ছে মাদারগঞ্জ উপজেলায়। কোথায়? মাদারগঞ্জ উপজেলায়, জামালপুর জেলার অধীনে। তো আমি এখন ঠিক মাঝখানে ছোট করে লিখবো মাদারগঞ্জ কমা জামালপুর, মাদারগঞ্জ জামালপুর লিখে একটা দাঁড়িয়ে দিবি, মাদারগঞ্জ জামালপুর। তো আমি এই বিদ্যালয়ের নামটা যে সাইজে লিখবো, অর্থাৎ এই লেখাটা আমার যত বড় হবে আমার এই মাদারগঞ্জ জামালপুর লেখাটা কি হবে তার চেয়ে ছোট হবে।
আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এরপর আমি কি লিখবো? এরপর আমি লিখবো যে আমি আসলে এটা কোন বিষয়ের উপর অ্যাসাইনমেন্টটা লিখতেছি, কোন বিষয়ের উপর অ্যাসাইনমেন্ট লিখতেছি। মানে আমার অনেকগুলো বিষয় আছে, বাংলা, ইংরেজি, তারপরে বিজ্ঞান, গণিত। হ্যাঁ, তো আমার অ্যাসাইনমেন্টের বিষয়টা কি লিখবে? তো আমি এখন প্রথমে লিখবো অ্যাসাইনমেন্টের বিষয়। অ্যাসাইনমেন্টের বিষয়। তো অ্যাসাইনমেন্টের বিষয় তো আমি তোমাকে দেখাবো যে বাংলার অ্যাসাইনমেন্ট। তাহলে আমার অ্যাসাইনমেন্টের বিষয়টা কি হচ্ছে? আমার অ্যাসাইনমেন্টের বিষয় হচ্ছে বাংলা। অ্যাসাইনমেন্টের বিষয় হচ্ছে বাংলা। তাহলে আমি এখন যে অ্যাসাইনমেন্টটা লিখবো সেটা হচ্ছে বাংলার উপরে লিখবো, বাংলা বিষয়ের উপর লিখবো। এখন তোমরা জানো যে স্যাররা তোমাদের ইতিমধ্যে ইনস্ট্রাকশন দিয়েছে যে আমাদের হয়তো কোনো একটা বিষয়ের উপর 3টা অ্যাসাইনমেন্ট করতে হবে, কোনো একটা বিষয়ের উপর 2টা অ্যাসাইনমেন্ট করতে হবে। তাহলে আমি যে বাংলার উপর অ্যাসাইনমেন্ট লিখেছি, এটা আসলে কয় নম্বর অ্যাসাইনমেন্ট? আমার প্রথম অ্যাসাইনমেন্ট না দ্বিতীয় অ্যাসাইনমেন্ট না তৃতীয় অ্যাসাইনমেন্ট? সেই জন্য আমার একটা অ্যাসাইনমেন্ট নং থাকা উচিত। সেই জন্য আমি এখন লিখবো অ্যাসাইনমেন্ট নং। অ্যাসাইনমেন্ট নং, অ্যাসাইনমেন্ট নং। তাহলে অ্যাসাইনমেন্ট এটা আমাকে প্রথম অ্যাসাইনমেন্ট, তাহলে আমি লিখলাম প্রথম অ্যাসাইনমেন্ট প্রথম। এটা হচ্ছে আমার বাংলা প্রথম অ্যাসাইনমেন্ট। এবার বোর্ডের নির্দেশনা আমার অ্যাসাইনমেন্টের শিরোনাম দেওয়া উচিত। অ্যাসাইনমেন্টে একটা কি দিতে হবে? শিরোনাম দিতে হবে। তাহলে আমি এখন লিখবো অ্যাসাইনমেন্টের শিরোনাম। অ্যাসাইনমেন্টের শিরোনাম। অ্যাসাইনমেন্টের শিরোনাম। অ্যাসাইনমেন্টের শিরোনাম। দেখো আমার তোমাদের যে প্রশ্নটা দেওয়া আছে সেখানে কিন্তু লেখা আছে অ্যাসাইনমেন্টের বিষয়বস্তু শিরোনাম। সেখানে তো লেখা আছে কি? আমি যদি ক্লাস 8 এ লিখি তাহলে দেখো সেখানে লেখা আছে কি? অতিথির স্মৃতি। অতিথির স্মৃতি। তাহলে আমি লিখে দিলাম শিরোনাম হচ্ছে আমার অতিথির স্মৃতি। অতিথির স্মৃতি। আচ্ছা, তাহলে আমার কিন্তু স্পষ্ট হয়ে গেল যে আমি কোন বিদ্যালয়ের স্টুডেন্ট, আমি কোন বিদ্যালয়ের অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছি। আমি আমার অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছি যে গুণার্থ উচ্চ বিদ্যালয়ে, গুণার্থ কোথায়? মাদারগঞ্জ, জামালপুর। আমার অ্যাসাইনমেন্টের বিষয় কি? অ্যাসাইনমেন্ট বিষয় হচ্ছে বাংলা। আমার অ্যাসাইনমেন্টের নাম কি? এটা বাংলার প্রথম অ্যাসাইনমেন্ট। আমার অ্যাসাইনমেন্টের শিরোনামটা কি? অতিথির স্মৃতি। এবার হচ্ছে যে অ্যাসাইনমেন্টে কে দিল, কে জমা দিল তার একটা পরিচয় দরকার, অর্থাৎ স্টুডেন্টের আইডেন্টিটি দরকার। তো সেই জন্য আমি এখন লিখবো হচ্ছে প্রণয়নকারী, অর্থাৎ যে হচ্ছে এই অ্যাসাইনমেন্টটা প্রদান করলো। প্রণয়নকারী। প্রণয়নকারী। তো প্রণয়নকারী তার মানে জানা হচ্ছে স্টুডেন্টের আইডেন্টিটি। এখন এখানে তুমি তোমার নাম লিখবে। সাপোজ তোমার নাম মোহাম্মদ সিয়াম, তো লিখো তোমার নাম হচ্ছে মোহাম্মদ সিয়াম। তুমি কোন শ্রেণীতে পড়ো? তোমার শ্রেণী ছোট। তুমি এখানে সামনে নাম অপশনটা দিতে পারো। নাম মোহাম্মদ সিয়াম, শ্রেণী অষ্টম। এরপরে কি? তোমার রুল। তাহলে লিখো রুল। তোমার রুল কত? সাপোজ তোমার রুল হচ্ছে 5, লিখো রুল নাম্বার 5। এরপর হচ্ছে কি শাখা, লিখো শাখা। কোন শাখা? আমাদের ক শাখা, খ শাখা, গ শাখা থাকে। সাপোজ তুমি ক শাখা স্টুডেন্ট, তাহলে লিখো শাখা ক। এরপরে যেটা সব শেষে এখানে তুমি একটা ইচ্ছা করলে এই মাঝখানে একটা এইভাবে দাগ টেনে দিতে পারো। যদি তোমাদেরকে বলা হয় যে তুমি অ্যাসাইনমেন্টে কোন শিক্ষকের কাছে জমা দেবে, যদি সেটার নির্দেশনা তোমাকে স্কুল থেকে দেওয়া হয়ে থাকে তাহলে তুমি এই জায়গায় সেই অপশনটা দিতে পারো। আর যদি সেরকম কোনো নির্দেশনা না দেওয়া থাকে তাহলে সেটা তোমার দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি অতিরিক্ত কেন লিখবো? হ্যাঁ, যদি তোমাকে নির্দেশ দেওয়া হয় তাহলে এখানে অর্থাৎ এই অ্যাসাইনমেন্ট তুমি কোন শিক্ষকের কাছে জমা দিবে তার নাম, তার পদবি তুমি লিখবে যদি বলা হয় থাকে। আর যদি না বলা হয় থাকে তাহলে আমার লেখার প্রয়োজন নেই। যদি কাউকে ইনস্ট্রাকশন দেওয়া থাকে বলার জন্য তাহলে তুমি কিভাবে লিখবে? তাহলে এইখানে তুমি লিখবে তত্ত্বাবধায়ক শিক্ষক। তত্ত্বাবধায়ক শিক্ষক। তত্ত্বাবধায়ক শিক্ষক অর্থাৎ কোন শিক্ষকের তত্ত্বাবধানে তুমি অ্যাসাইনমেন্টটা জমা দিচ্ছ। তাহলে তুমি এবার লিখো, এবার লিখবে কি? তোমার শিক্ষকের নাম লিখবে। এখানে হচ্ছে শিক্ষকের নাম, তারপর লিখবে তার পদবি। তার পদবি সাপোজ আমি লিখলাম একটা एग्जांपल স্বরূপ, সাপোজ তোমার শিক্ষকের নাম হচ্ছে রাতুল ইসলাম। রাতুল ইসলাম। পদবি কি? উনি সহকারী শিক্ষক। তাহলে লিখো সহকারী শিক্ষক।
সহকারী শিক্ষক। তার কোন স্তর সহকারী শিক্ষক? সহকারী শিক্ষক গুণারিতলা উচ্চ বিদ্যালয়। তো আমি যতটুকু জানি তোমাদের তত্ত্বাবধায়ক শিক্ষক, এই শিক্ষকের অপশনটা তোমাদের জন্য বাধ্যতামূলক নয়। তো এটা আসলে তোমাদের লেখার কোনো প্রয়োজন নেই, কারণ এটা লেখার জন্য বোর্ড থেকে তোমাদের কোনো নির্দেশনা দেওয়া হয়নি। যদি স্কুল থেকে তোমাদেরকে ব্যক্তিগতভাবে কোনো নির্দেশনা দিয়ে দেওয়া থাকে তাহলে তুমি এই জায়গাটা সেখানে লিখবে, আদারওয়াইজ তোমার লেখার কোনো প্রয়োজন নেই। তুমি এইটুকু লিখলে তোমার কভার পেজটা সম্পূর্ণ হবে। ঠিক এইটুকু লেখার পরে তুমি এই জায়গায় দিয়ে দেবে হচ্ছে জমা দেওয়ার তারিখ। জমা দেওয়ার তারিখ অর্থাৎ কোন তারিখে তুমি অ্যাসাইনমেন্টটা জমা দিচ্ছ। সাপোজ তুমি যদি 10 তারিখে অ্যাসাইনমেন্টটা স্কুলে এসে জমা দাও তাহলে তুমি লিখে দিবে 10 তারিখ। কি মাসে? নভেম্বর মাসে জমা দিলা, তাহলে 10/11/2020। এই হচ্ছে আমার একটা কভার পেজের নমুনা। দেখো আমি তোমাদের একটা কভার পেজের নমুনা দেখালাম, তোমরা ইচ্ছা করলে এই কভার পেজটা আরো বিভিন্ন ভাবে নকশা করবে, কিন্তু এই তথ্যগুলো অবশ্যই তোমাকে কভার পেজে লিখতে হবে, আদারওয়াইজ তোমার কভার পেজটা অসম্পূর্ণ থেকে যাবে, তাহলে তুমি ভালো নাম্বার আশা করতে পারো না। যাই হোক, আশা করি তোমরা অ্যাসাইনমেন্টের কভার পেজটা অনেক ভালোভাবে বুঝতে পেরেছো। আমি পরবর্তী ভিডিওতে আমি এটা ইংরেজিতে, ঠিক আছে, শুধুমাত্র এইগুলা ইংরেজিতে লিখলেই আমার ইংলিশের কভার পেজ হয়ে যাবে। তুমি ইচ্ছা করলে ইংলিশও লিখতে পারো, বাংলা লিখতে হবে। আমি তোমাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো যে কিভাবে ইংলিশে একটা কভার পেজ তৈরি করা যায়। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। তোমরা অবশ্যই আমাদের যে আমি কোরআন ক্লাস একজন শিক্ষক, তো তোমরা অবশ্যই কি করবে, এই কোরআন ক্লাস স্কুল নামে যে আমাদের একটা ইউটিউব চ্যানেল রয়েছে, তোমরা এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবে।